বাংলাদেশের যেখানে লক্ষ লক্ষ শ্রমিক প্রতিদিন কাজ করেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, কিন্তু এই শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দ মাত্র শতকরা 9 পয়সা। আসন্ন জাতীয় বাজেট ঘিরে তাই উঠেছে জোরালো দাবি। রেশনিং চাই, সাশ্রয়ী আবাসন চাই এবং শ্রমিকদের জন্য আলাদা বাজেট চাই। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক গোল টেবিল বৈঠকে বক্তব্য দিয়েছেন শ্রমিক নেতা, গবেষক, শিল্প মালিক ও নীতি নির্ধারকরা। তাদের বক্তব্যে উঠে এসেছে বাজেটে শ্রমিকদের উপেক্ষা, সামাজিক নিরাপত্তার অভাব এবং রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন। চলুন শুনে নেই তারা কি বললেন, কি দাবি জানালেন এই গুরুত্বপূর্ণ আলোচনায়। খাদ্য নিরাপত্তা পাওয়ার অধিকার একটি সভ্য গণতান্ত্রিক দেশে একটি অন্যতম মৌলিক অধিকার। শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে বাজেট ব্যয় এই গোষ্ঠীর জন্য একটি নীতিমালা একান্ত আবশ্যক। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম। এই দাম ইতিমধ্যে শ্রমিক সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এজন্য শ্রমিকদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। একজন পুলিশ কনস্টেবল ব্যাচেলারদের জন্য সরকারের রেশনিং বরাদ্দ আছে 115 টাকায় 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি ডাল, 8 লিটার তেল, 8 কেজি চিনি, 1 কেজি পোলার চাল। জাতির গুরুত্বপূর্ণ স্বার্থে বিবেচনায় এটি করা এখন সময়ের দাবি। শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ দেয়া বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা সাংবিধানিক দায়িত্ব। বিশ্ববাজারে গার্মেন্টস শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ও টেকসই উৎপাদন ব্যবস্থার জন্য রেশন ব্যবস্থা চালু করা পোশাক শিল্পের জন্যই বেশি প্রয়োজন। একটি সাধারণ হিসেবে দেখা যায়, একজন শ্রমিক যদি মাছ, মাংস, দুধ, ডিম, ছানা, মাখন, ফল ফুল যদি দিনে শুধুবেলা 3 বেলা ভাত খায়, তবে 5 জনের পরিবারে প্রতিদিন 2 কেজি চাল, মাসে 60 কেজি, বছরে 720 কেজি চাল লাগে। চালের দাম 10 টাকা বৃদ্ধি হলে তাদের খরচ বছরে বেড়ে যায় 7,200 টাকা। আর চালের দাম 20 টাকা বাড়লে 14,400 টাকা বছরে বেড়ে যায়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, বাঁশপাতা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অনুরূপভাবে বৃদ্ধির কারণে অতিরিক্ত আরো 14,400 টাকা, মোট 28,800 টাকা এক বছরের বাড়তি দাম দিয়ে পণ্য সেবা ক্রয় করতে হয় শ্রমিকদের। শ্রমিকেরা এখন অতি মুনাফাকারী এই সিন্ডিকেট লুটতন্ত্রের শিকারে পরিণত হয়েছে। এর পরিসংখ্যান দেখা যায়, সিন্ডিকেট কালোবাজারি ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে বছরে প্রায় 1,10,000 কোটি টাকা শুধুমাত্র শ্রমিকদের পকেট থেকে লুটে নিচ্ছে। রেশনিং এর টাকা আসবে কোথা থেকে? বাজার থেকে শ্রমিকেরা বাড়তি দাম দিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে থাকে। তাই প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস শ্রমিক পরিবারকে 30 কেজি চাল, 20 কেজি আটা, 5 কেজি ডাল, 5 কেজি চিনি, 5 লিটার তেল, 1 ডজন সাবান, যাদের শিশু সন্তান আছে তাদের জন্য শিশু খাদ্য রেশনিং এর মধ্যে স্বল্প মূল্যে প্রদান করলে 40 লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মাসে এটা হবে 10,000 কোটি। মাসে 1,000 কোটি, বছরে 10,800 কোটি টাকা ব্যয় হওয়ার কথা। এক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে 3 ভাগের 1 ভাগ, মালিকদের পক্ষ থেকে 3 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগের 1 ভাগ জাতীয় বাজেট থেকে বরাদ্দ দিলে বর্তমানে শ্রমিকদের রেশনিং বাবদ ব্যয় বা বহন সমন্বয় করা সম্ভব। বিকেএমই সূত্রে জানা যায়, রপ্তানিতে উৎস কর হিসেবে প্রদেয় 3%, যার পরিমাণ দাঁড়ায় 10,500 কোটি টাকা বছরে। এই সূত্রে জানা যায়, সেন্ট্রাল ফান্ড মুনাফার 0.5%, কল্যাণ ফান্ড, আয়কর, ভ্যাট, প্রত্যক্ষ পরোক্ষ সব মিলিয়ে প্রায় 80,000 কোটি টাকা সরকারি রাজস্বে জমা হয়। এক্ষেত্রে এই শিল্পকে রেশনিং এর মাধ্যমে 10,800 কোটি টাকা প্রদান করা হলে 40 লাখ শ্রমিক পরিবারে উপকৃত হবে না। এর সাথে মুদি দোকান, হোটেল, রেস্তোরাঁ, বিকাশ, রিক্সা, ভ্যান, হকার, পরিবহন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ভাবে প্রায় 4 কোটি লোক উপকৃত হবে। রেশনিং ব্যবস্থা চালুর জন্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য জাতীয় বাজারে 1.5% বরাদ্দ হলেই 10,000 কোটি টাকা জোগাড় হয়ে যায়। পরিবহন, নৌ পরিবহন, মোটর মেকানিক, আউটসোর্সিং শ্রমিক কর্মচারী, অ্যাপস ড্রাইভিং, ডিরোলিং, হোটেল, রেস্তোরাঁ, পর্যটন প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের জন্য জাতীয় বাজেটে শুধুমাত্র 10% বা টাকার অঙ্কে 70,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক খাতে সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালুর মাধ্যমে খাদ্য নিরাপত্তা প্রদান করা সম্ভব। শ্রমিকদের যত বেশি সুযোগ সুবিধা, মৌলিক অধিকারগুলি প্রদান করা হবে, উৎপাদনের শ্রমিক আরো ভালো ভূমিকা রাখতে উৎসাহিত হবে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা বেড়ে যাবে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে শ্রমিকদের জন্য রেশনিং এর বিষয়টি দফা 4.4.10 উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য জীবন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন প্রস্তাব করে যে শ্রমিকদের জন্য একটি কার্যকর রেশনিং ব্যবস্থা চালু করা উচিত। শিল্প অঞ্চল ও শ্রমঘন এলাকায় সরকার প্রণোদিত রেশনিং ব্যবস্থার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা যেতে পারে। এই ব্যবস্থাটি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় হ্রাস করবে এবং তাদের প্রকৃত মজুরি বৃদ্ধিতে সহায়ক হবে। কমিশন মনে করে শিল্প মালিক, সরকার ও শ্রমিক সংগঠন সমূহের সমন্বয়ে একটি রেশনিং কাঠামো গড়ে তোলা সম্ভব। এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া যেতে পারে। গণমুক্তি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 15 খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। অনুচ্ছেদ 20 জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার রাষ্ট্রের অঙ্গীকার। অনুচ্ছেদ 18 রাষ্ট্র জনগণের পুষ্টি ও জনস্বার্থ রক্ষার ব্যবস্থা গ্রহণে বাধ্য। আবাসন বা বাসস্থান, শ্রমজীবী মানুষের থাকার ঘর, আবাসন ব্যবস্থার দায়িত্ব সরকার বা মালিক পক্ষ বর্তমানে কেউই নেয় না। শ্রমিকগণ মাস শেষে যে মজুরি পায় তা দিয়ে সারা জীবনেও কোন শ্রমিক কোন বাড়ি কিনা বা ফ্ল্যাট কিনা সম্ভব না। উল্লেখ থাকে যে পরাধীন পাকিস্তান আমলে শিল্প কারখানা নির্মাণের আগে মালিক পক্ষ শ্রমিকদের থাকার পুরনি কোয়ার্টার নির্মাণ করে দিত। উদাহরণ হিসেবে বলা যায় আদমনী জুট মিলে স্বাস্থ্যসেবা ও কর্মস্থল নিরাপত্তা। যেহেতু গার্মেন্টস শিল্প একটি গ্লোবাল বিজনেস, উৎপাদনের সকল উপাদান বৈদেশিক উৎস নির্ভর। এই শিল্পের মূল ক্রেতা মালিক বিদেশি, যেহেতু সকল ব্যবহারিক ক্রেতার বাজার আন্তর্জাতিক, সেহেতু এই শিল্পের শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল থাকা, এক্ষেত্রে বিদেশি বায়ারগণ তাদের কর্পোরেট সোশ্যাল লাইবিলিটি অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কর্তব্য রয়েছে তাদের। শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কিছু নেই। চিকিৎসা ব্যয়, ওষুধ কেনার সামর্থ্যহীনতার কারণে অধিকাংশ শ্রমজীবী পরিবার চিকিৎসার অভাবে দুর্বল এবং পর্যায়ক্রমে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। রুগ্নতা বৃদ্ধি পাচ্ছে, বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যুবরণ করছে। মজুরি, বেতন, বোনাস প্রসঙ্গে দেশে যারা শুধুমাত্র মজুরির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষের জন্য রেশনিং, আবাসন, স্বাস্থ্য চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা থাকলে কয়েক বছর পর পর শ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলন সংগ্রাম বা শিল্পে অস্থিরতা সৃষ্টি হতো না। গার্মেন্ট শিল্পে 1984 সালে 427 টাকা নিম্নতম মজুরি 40 বছরে 6 বার বেড়ে সর্বশেষ 2023 সনে 12,500 টাকা হয়েছে। টাকার অঙ্কে মজুরি বৃদ্ধি পেলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকেরা 427 টাকা দিয়ে এক সময় যা কিনতে পারত এখন তা ক্রয় করতে পারে না। ঘুরে ফিরে শ্রমিকদের অবস্থা এখন আগের চেয়েও বেশি খারাপ হয়ে পড়েছে। ঘর ভাড়া, মেস ভাড়া, বাসা ভাড়া দেওয়ার পর বাকি টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে মাস শেষে মুদির দোকানে বাকি ও ধার দেনায় শ্রমিকেরা জর্জরিত হয়ে পড়ছে। আমরা জানি জাতীয় বাজেট তৈরি করা হয় জাতি ও দেশের স্বার্থে। দেশের জনসংখ্যার মোট শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি। সংখ্যাধিক্যের অনুপাতে শ্রমিক খাতে বাজেট থাকার কথা প্রায় অর্ধেক। কিন্তু অত্যন্ত আশ্চর্য দুঃখের বিষয়, বিগত 53 বছরের জাতীয় বাজেটে শিল্প বাজেট, কৃষি বাজেট, স্বাস্থ্য বাজেট, শিক্ষা বাজেট, প্রতিরক্ষা বাজেট, রাজস্ব বাজেট, বিধবা বাজেট, মুক্তিযুদ্ধ বাজেট ইত্যাদি সব বাজেট থাকলেও আলাদাভাবে এই 8 কোটি শ্রমিকের জন্য কোনো বাজেট বরাদ্দের খাত নেই। একজন শ্রমিক পরিবারে 5 জনের খাদ্য খরচ দাঁড়ায় দৈনিক 375 টাকা। 30 দিনে এক মাসে খাদ্য খরচ 11,250 টাকা। এর সাথে বাসা ভাড়া, যাতায়াত, চাল, ভাত, আটা, রুটি, চিকিৎসা, শিক্ষা ব্যয় যোগ দিলে একটা শ্রমিক পরিবারে জেলখানার কয়েদিদের মতো বাঁচতে হলো ন্যূনতম মজুরি 30,000 টাকা প্রয়োজন। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সে কারণেই শ্রমিকদের জীবন মান দরিদ্র সীমার নিচে অবস্থান করতে পারে না। এই কারণেই দেশের উন্নয়নের শর্ত হিসেবে শ্রমিকদের খাদ্য নিরাপত্তা রেশনিং ব্যবস্থা চালু করা সময়ের দাবি। মেইনস্ট্রিম মিডিয়া আসছে কটা? আমি আসছি বলে 71 এসে কভার করে চলে গেছে। মোটামুটি
বাংলাদেশের 8 লক্ষ শ্রমিকের দাবি বেশ জনাকীর্ণ পেট্রোল সবারই আছে, আসলে ওই বিষয়টাকে পলিটিক্যালি ভাবতে হবে। ওই বিষয়টা যদি পলিটিক্যালি না ভাববেন ততক্ষণ কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। আমরা আমার তো ভালো, আমি মজ্জে ভাই আমার তো অনেক বেশি অনেক বড় ছেলে, কথা শুনে সবাই টেলিভিশন দেখেছে সুলতান ভাই, আমি আসতেছে না তো নিউজ তো পাওয়ার কথা, একদম বিরাট কথা। মানে মিডিয়া, সরকার, পলিটিশিয়ান, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আপনাদের ওন করতেছে না। আপনি ওন করতেছেন, আপনি সুশীলের মতো সালাম দিচ্ছেন, আপনার তাকে ওন করতেছেন। রাষ্ট্রের কথা সরকারের কথা তো পরে, আগে সমাজে আপনার অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করে না, তারপরে মালিক আপনাকে সম্মান। মালিক তো আপনার শত্রুতা না। অন্যরা সুশীল তাকে আজকে যে কথা বললেন, আমি সম উপদেষ্টা বেশ ভদ্রলোক, সংসদে আসেন, লিখেন, সুশীল সমাজের অংশ। 4 বার ঘুরে 6 বার ঘুরে উনি আসেন না, উনি কিন্তু দুর্নীতিবাজ না, দুর্নীতিবাজ পাওয়া যাবে। এরকম একটা ভদ্রলোকই আপনাকে এইভাবে ইগনোর করে, অভদ্ররা কি করবে? বিষয়গুলোকে খুব পলিটিক্যালি ভাবতে হবে, হার্শ ভাবে ভাবতে হবে। হার্শ ভাবে না ভাবলে আপনার সমস্যার সমাধান হবে না, আপনাকে কেউ দেবে না। আমি শুনলাম sorry, আ- আমি শুনলাম যে ওরা ম্যাডাম উনি বললেন যে শ্রম আদালতে 8 তলায় একটা লিফট পর্যন্ত হয়। এত দারুণ দারুণ বিল্ডিং হচ্ছে বাংলাদেশে, যে গ্লাস বিল্ডিং, কি দারুণ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আমাদের সবকিছু হয়ে গেছে। আপনারাও আনন্দিত যে আমরা মধ্য হয়ে চলে গেছি, কারণ এই শহরের বিল্ডিং দেখে তাই মনে হয় মধ্য একজন দেশে চলে গেছে। কিন্তু আপনার শ্রম আদালতে ওঠার লিফট নাই। আমি এখানে একটা অ্যাসেসমেন্ট করতেছিলাম, ক্যাম্বোডিয়া একটা দেশ, ক্যাম্বোডিয়া আমাদের যে গরিব দেশ, বিভিন্ন কালচার নিয়েতে আমার, সেই ক্যাম্বোডিয়া গার্মেন্টের শ্রমিকের ওয়ার্কারের বেতন এখন $200। আর আপনার এখানে ডলারের দাম বাড়ার পরে, মানে ডলারের ডিভ্যালুয়েশন পরে আপনার শ্রমিকের মিনিমাম ওয়েজ $99 নেমে আসছে। পাকিস্তানের চেয়ে $35 কম আপনার শ্রমিকের বেতন। তো এই দেশ মধ্যবিত্ত হইলো না উচ্চ মধ্যবিত্ত হইলো, আপনার কি আসে যায়? যারা শ্রমিক আপনার কি আসে যায়? তাহলে আপনি যখন বাহাবা দিবেন সরকার থেকে মধ্যবিত্ত করেছেন, দারুণ করেছেন, তাহলে তো আপনি আপনার শ্রমিকের বিরুদ্ধে বেইমানি করছেন, আপনি আপনার শ্রমিকের কথা বলতেছেন। আপনি শ্রমিকের যারা অ্যাক্টিভিস্ট, শ্রমিকের যারা নেতা, তাদেরকে বলতেন। এই বিষয়গুলোকে যখন পলিটিক্যালি যতদিন আপনি না ভাববেন ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান আপনাদের অধিকার হবে না। মানে কেউ আসলে দেয় নাই। কিন্তু বাজেট সেন্সিটিভ, আমি দেখলাম, হিসাব করলাম যে স্বাধীনতার পর আমরা দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, ঠিক আছে, আমরা বাদ দিলাম 25 লক্ষ। 1999-2000 সালে আমাদের বাজেট ছিল 34,000 কোটি টাকা। এই বাজেট যেটা চলতেছে এটা 7,90,000 কোটি টাকা। মানে বাজেট গত 25 বছরে 34 গুণ বাড়ছে। আপনার বেতন বাড়ছে মাত্র 13 গুণ। শ্রমিকের বেতন আমি গণিতে হিসাব করে দেখলাম। আরেকটা কথা আপনাকে বলি যে বাংলাদেশে এই জুলাইয়ের আন্দোলনের আগে সবচেয়ে বড় আন্দোলন সফল এবং গণতান্ত্রিক জনগণ সম্পৃক্ত ছিল, সেটা 90-এর আন্দোলন। 90-এর আন্দোলনে আপসী নেত্রী খালেদা জিয়া বেরিয়ে এসেছিলেন, একটা বড় গণতান্ত্রিক বিজয় হয়েছিল। ওই খালেদা জিয়ার প্রধান শক্তি কে ছিলেন? ছাত্ররা। ওই ছাত্রদের প্রধান নেতা কে ছিলেন? এরকম নামটা না বললাম। ওই প্রধান নেতা যখন মন্ত্রী হয়েছেন, মন্ত্রীদের বসেছিলেন, আপনাদের শ্রমিকদের বেতন একটা কোর্টের মামলার জন্য 9 বছর ঝুলেছিলেন। 9 বছর বাংলাদেশের শ্রমিকরা 930 টাকা। ওই উনি তো তাহলে বুঝতে হবে যে ওই যে আন্দোলন, ওই ছাত্র নেতা ওরা আসলে একটা ওই যে, আমি আসলে কখনো কমিউনিজম আন্দোলনে ছিলাম না, ভোট জোট 550 বেশি করি না, আমি ডাক্তার নিতে পারি, তারা আপনাদের ভোট করে না। সেই হিসেবে তো এখনকার ছেলেরা একটু ভালো করছে, প্রথম দিকে মধ্যে একটু চাপ টাপ দিয়ে আপনাদের যে শ্রমিকদের বেতন আরো কিছু দাবি মানাইতে বাধ্য করছে, মানে একটা ইনস্ট্যান্ট। আমি বলবো না হয়তো ওরাও সময় লাগবে তাদের সফলতা বা ভালোবাসা পুরো করতে, ভালো সময় আছে। আমার কথা হচ্ছে যে আজকে শ্রমিকের অনুষ্ঠান আসছে, আমি শ্রমিকের কথা, আপনি 8 লক্ষ শ্রমিক বাংলাদেশকে এত সামনে এগিয়ে নিয়ে এসেছেন, বিশ্বের 2 নাম্বার এখন বাংলাদেশের গার্মেন্টে, সব দিকে বাংলাদেশের শ্রমিকরা এগিয়ে আছে। আমরা গিয়ে দেখলাম যে
এই যে এই শ্রমিকের যে ইচ্ছাটা বা শ্রমিকের যে প্রাপ্তি, এই প্রাপ্তি জঘন্যতম নিম্ন অবস্থায় আছে বাংলাদেশে। জঘন্যতম। আপনি যদি সাউথের সাথে কম্পেয়ার করেন, নেপালে যান, ভুটানে যান, মালদ্বীপে যান, মালদ্বীপে আমাদের কাছে শ্রমিকই নাই, তাই না? আমরা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ না, দেশ না। সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়া আমরা দ্বিতীয় বৃহত্তম। আমাদের শ্রমিকদের পাওনার দিক থেকে সাউথ এশিয়াতে আমরা হয়তো ষষ্ঠ হব। ক্যাম্বোডিয়া ৭৯তম দেশ অর্থনীতির আকারে, তার শ্রমিক আপনার ডাবল বেতন পায়। তা আমার নাই লাভ কি যখন আপনি শোনেন যে বাংলাদেশ 34তম হয়ে গেছে, বাংলাদেশ 33তম হয়ে গেছে। এই হিসাব গণিতের মাধ্যমে আমরা করি বা আপনারা করেন? গণিতের মাধ্যমে যতদিন আপনারা না করতে পারবেন, এটাতে সমাধান হবে না। সুশীল কথাবার্তা হবে, টেলিভিশন কভারেজ করবে, মিডিয়া হচ্ছে মেইন স্ট্রিম, তারা আহ, ভাঙলে যাবে, যেখানে খুব ধ্বংসাত্মক হবে, খুব দারুণ এক্সাইটমেন্ট হবে, আপনি যাবেন। বা আপনি আগুন লাগাই দিবেন, তখন যাবো, বড় ধরনের ঘেরাও হতে যাবে। আপনার দাবিগুলো বলবেন এখানে, কিন্তু আমার সময় পলিটিক্যাল খুব গভীর ভাবে ভাবে। এই ভাবনাগুলো যখন ব্রেন থেকে আসবে, আসবে ওইভাবে যখন আপনি ইয়ে করবেন না, মানে শ্রমিকদের রাজনীতি বা হবে। কারণ আমি একটা বড় ধরনের দুঃখ পাই যে আমি তো 30 বছর ধরে গার্মেন্ট সেক্টর কভার করি, শ্রমিকের কভার করি, কিন্তু বেশিরভাগ শ্রমিক 90% তারা শ্রমিকের সাথে কাজ করে না, বরঞ্চ মালিকের সাথে কাজ করে। মালিকের সাথে হয়তো মালিকের টিম নিচ্ছে, মাসোয়ারা নিচ্ছে, ওই মিলিয়ে দেওয়ার নামে শ্রমিককে আসলে ঠকাচ্ছে। এটি 10% শুধু শ্রমিকের, 10%। এই পার্সেন্টেজটা হয়তো 51 এ বুঝতে হবে, তাহলে শ্রমিকের সেমিনার হবে, একটু একটু আজকে কমার্শিয়াল, এটা করে সারা জীবন এভাবে থাকবে। দেশ উন্নত হয়ে যাবে হয়তো, দেশ উন্নত হয়ে যাবে, বিশ্ববাসী জানেন দেশ উন্নত। বিশ্ববাসী জানবে না যে আপনার এই শ্রমিক এই দেশে $99 খুব মানে জঘন্য জীবন যাপন করে। $99 যদি বেতন পায়, মিনিমাম ওয়েজ, সে কি ডিম খাওয়াতে পারে? তার বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারে? সে বাচ্চাটাকে সবজি কলা খাওয়াতে পারে? সে কি তার বাচ্চাটাকে মানে মানে চিকেন খাওয়াতে পারে? পারে না, ইম্পসিবল। তাহলে ওটা কি আপনার টেলিভিশন ক্যামেরা কি তারপরে যায় নাকি? আপনার মনে করেন টেলিভিশন ক্যামেরা কভার করলে সব হয়ে যাবে? তো টেলিভিশন ক্যামেরা যাবেও না, আর কভার করলে যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তা না। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন প্ল্যাটফর্ম, আপনাদের নিজস্ব। মানে আপনার দেখেন যে বিশ্বে জার্মানি বড় উদাহরণ, কোরিয়া একটা বড় উদাহরণ, শ্রমিকের আন্দোলনে তারা কি করে নিজেদের নিউজ ওয়েবসাইট, নিজস্ব টেলিভিশন, হ্যাঁ, তারা ক্যারি করে না মেইনস্ট্রিম মিডিয়া। তুমি আমার কভার করলে করলে, না করলে নাই, নিউজের জন্য তো আসলো, না করলে নাই। তুমি আপনি আপনি রিচ করেন। এইভাবে আপনাদের যে দাবিগুলো, আপনাদের যে পয়েন্টস গুলো, এগুলো যদি আপনি সেন্সিটাইজ করতে পারেন, এবং না ভাঙচুর সমাধান না, কিন্তু ধ্বংসাত্মক কাজের সমাধান না, এটা প্রভাব এবং দেবও না, তবে এই কম্প্রোমাইজ করে আসলে আপনি কখনো শ্রমিকের দাবি শ্রমিকের দাবি আদায় করতে পারেন কখনো না। পৃথিবীতে হয় না এটা, পৃথিবীর হিস্ট্রিতে এটা হয় না। আপনি হিস্ট্রিকে ভুলে দিবেন না। সরি, আমি একটু মানে হার্শ লাইনের কথা বলছি, কারণ আমি আমি যেটা মনে করি, একটা পেশাজীবী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে এসে একটু বক্তৃতা দিয়ে একটু জনপ্রিয় হইলাম, সেটা আমার উদ্দেশ্য। আমি বিবেকের দায় ফিল, আমি শুধু বিবেকের দায় ফিল করি। কারণ আমার পেশা থাকবে না, চাকরি থাকবে না, আর আমার কবরত আপনারা যাবেন, আমি একাই যাবো, তাই না? আমি আমার মনে কোনো বুজুর্গ না যে মানে খুব ইসলামী বক্তা ছিল, বিবেকের মুসলিম বা বিবেকের দায় ফিল করে এই কথা খুব, যে আপনারা এই শ্রমিকের দাবি দেওয়া, শ্রমিকের যাই বলেন, আসলে নন কম্প্রোমাইজিং, অনেস্ট এবং রিলিজিয়াস হয়েছে, এবং খুবই কি বলে যে আপনারা চেয়ে থাকবেন কারো কাছে, মিডিয়া আপনাকে রক্ষা করবে, ওই ইয়ার পলিটিশিয়ান আপনাকে মোটেও করবে না। আপনি দেখেন যে সামনে যে দলটা ক্ষমতায় আসবে বলে আপনারা ভাবতেছেন, বা আপনারা সবাই ভাবতেছেন, তাদের এখানে যে পার্লামেন্ট আছে, তার এখানে শ্রমিকের ইচ্ছা কতজন শ্রমিক যাবে এমপি, শ্রমিক নেতা হিসেবে যাবে, আসলে সে শ্রমিক ছিল না সারা জীবন। এখন শ্রমিক হয়ে কতজন আপনি আপনি এনশিওর করেন। তুমি আমি তখনই তোমার পক্ষে থাকবো, তোমার বিএনপি বা তোমার জামাত বা তোমার এনসিপি, যখন তোমার তোমার এমপি নমিনেশনের অন্তত 30% সরাসরি শ্রমিক হতে হতো। সেই ক্লাস কি আপনাকে ওন করছে? গ্রহণ করবে, জামাত ওন করবে? করবে না। যতক্ষণ পর্যন্ত সে ওন করবে না, সম্মান দেবে না আপনাকে,
ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রকৃত অধিকার দিবে না। এগুলো আপনাকে আর পৃথিবীর ইতিহাসে প্রচুর আপনার এই রিসেন্টেও তো আপনার ইয়ে তো আমরা দেখছি প্রচুর শ্রমিক নেতা পৃথিবীর সরকার প্রধান হয়েছে। এটা খুব আগের ইতিহাস না, খুব রিসেন্ট। বাংলাদেশে কি মেইন স্ট্রিম যে পলিটিক্স, এই পলিটিক্স এর শ্রমিকদের কতটুকু অংশগ্রহণ, এটা যদি এনশিওর না করতে হবে না। মানে সেমিনার হয়ে যাবে, কথা হবে, ভালো ভালো কথা হবে, টক শোতে পরিণত হবে, আসলে প্রকৃত গিয়ে কাজ হবে না। সরি, আমি আপনাদের একটু মানে বিষয়গুলো অন্যভাবে বললাম, আমি জানি না মানে ইরিটেট করলাম কিনা। সবাইকে মানে আগ্রহের সাথে শোনার জন্য ধন্যবাদ। আসলে প্রতি বছরই বাজেটের ব্যাপারে আপনারা যে আয়োজনটা করেন শুনে আমাদের কাছে ভালো লাগলো। আমরা জানতে পারলাম কি কারণে আমরা আহ, বাজেটের শুরুর আগ থেকে কথা বলতে পারিনি, যেটা আলোচনা এসেছে মার্চে করলে ভালো হতো। আমরা শ্রমিকের জন্য কেমন বাজেট চাই এ বিষয়ে আমার সরাসরি কথা, বাংলাদেশ সরকারের প্রণীত যে সিস্টেমটি আমাদের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে মৌলিক অধিকার, এই অধিকার বাস্তবায়ন হলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকের ন্যায্য দাবি সুন্দরভাবে সমাবন্টন করা না হয়। আমি ওনার সাথে একমত। দেখুন, গতকাল মাননীয় শ্রম উপদেষ্টা ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। ওখানে উনি বলেছেন শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। আসলে কি তাই? দেখেন, আমি সোনারগাঁও হোটেলের পক্ষ থেকে বলছি, সোনারগাঁও হোটেলের শ্রমিকরা এখনো আবাসন ব্যবস্থা পায়নি, এখনো তারা ন্যায্য মজুরি পায় না, এখনো তারা বেতন বৈষম্যের শিকার। তো 5 তারকা মানের হোটেলে যদি এই অবস্থা হয়, তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা? আমি তাই আজকে সারা বাংলাদেশের সকল শ্রমিকদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, এই বেতন বৈষম্য এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আগামীতে অবশ্যই একটি শক্তিশালী বাজেট প্রণয়ন করবেন বাংলাদেশ সরকার। আমার খুব কষ্ট লাগে, 54 বছর পরেও, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও আমাদেরকে এখনো আমাদের এই মৌলিক অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। আমি চাই বাংলাদেশ সরকার মানুষের এই মৌলিক অধিকারগুলি দিয়ে দেন, তাতেই ওই 8 কোটি মানুষ শ্রমজীবী মানুষ, 8 কোটি মানুষকে বাদ দিয়ে তো দেশের উন্নয়ন হতে পারে না। তো বাংলাদেশকে উন্নয়ন করতে হলে 8 কোটি মানুষকে অবশ্যই উন্নয়ন করতে হবে। আমি আজকে জোর দাবি রাখছি এখানে। উপস্থিত সকল শ্রমিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রহমান বলেছেন যে সরকারি হাসপাতালগুলির কথা বলেছেন, খুব বাস্তবিক একটা চিত্র তুলে ধরেছেন। ওখানে দালালে ভর্তি, আমাদের শ্রমিক বলেন সাধারণ রোগী বলেন যেই যান, ওই দালালরা তখন ওই পাশে অন্য ওই প্রাইভেট ক্লিনিক ওইগুলি দেখাই দেন ওখানে। এবং ডেডিকেটেড শ্রমিকদের জন্য হসপিটাল, এটা কিন্তু আমরা অনেকদিন যাবৎ বলে আসছি। আমার মনে হয় এটা আবারও বলা দরকার। অন্তত বিদেশি অনেক সংস্থা এই ব্যাপারে আপনারাও হয়তো একটু চেষ্টা করতে পারেন। আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, অন্তত বিদেশি কোন ডোনেশন নিয়ে হলো বিভিন্ন এলাকায় ডেডিকেটেড শ্রমিকের জন্য হসপিটালটা করা যায় কিনা, এটা আমাদের মনে হয়। আজকে আসলে একটা কিন্তু হসপিটাল হয়েছে নারায়ণগঞ্জে। আমরা বলছিলাম, এর আগে বলেছিলাম যে আমাদের আপনার যে বন্দরে একটা ডরমিটরি হয়েছে, বেকার পড়ে আছে কোন শ্রমিক ওখানে। তো এই ডরমিটরিটা হইতে পারতো পঞ্চমুখী এলাকা, সমঘন এলাকা, ফতুল্লা জোনে হইতে পারে, তাহলে এখানে এটা শ্রমিকদের কাজে লাগবে। তো এই ধরনের কিছু জায়গা সিলেক্ট করে সেই সমস্ত জায়গায় হসপিটাল এবং ডরমিটরি, এইটা আমার মনে হয় এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আগাতে হবে। না ওইটাই বললাম, বন্দরে করছে ওইটার মধ্যে কোনো শ্রমিক না। কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হচ্ছে ভাই, কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হয়েছে। আমরা কিন্তু একটা ডাটাবেজ মেনটেন এবং একটা ডাটাবেজ শ্রমিকদের মেনটেন করি, এবং শ্রমিক আমরা যে ওই সেন্ট্রাল ফান্ড থেকে শ্রমিকদের যে বেনিফিট গুলি দেওয়া হয় সেটা ডাটাবেজে যদি না থাকে তাহলে কিন্তু এটা পাবে না। তো সেই কারণে আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি মেনটেন করি। তবে এটাকে সরকার একটা কেন্দ্রীয় ডাটা, এটাকে সরকার
কোপ করে সরকারের তো এটা রাখা উচিত যে যাতে সরকারও যে কোনো সময় ঢুকতে পারে সেই ডাটাবেজে এন্ট্রি নিয়ে প্রকৃত চিত্রটা তারাও যাতে দেখতে পারে, মনিটরিং করতে পারে। একটা কেন্দ্রীয় ডাটাবেজ আমার মনে হয় হওয়া দরকার। এটা আমরা ঐতিহাসিক ভাবে যে জিনিসটি দেখে আসছি বিগত বিভিন্ন সরকারের সময় তো তার আগের সরকারের সময়ও এই প্রবণতা ছিল। ঐতিহাসিক ভাবে শ্রমিককে সবসময় নিচে রাখা, এটা 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 দৃষ্টিভঙ্গি, একটা দৃষ্টিভঙ্গিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সরকারের যে অর্ডার অফ প্রেসিডেন্স রয়েছে, সরকারের যে সঙ্গে যারা কাজ করেন বেসরকারি খাত বা অন্য যত ধরনের কাজ খাত উপখাতের লোক কাজ করেন সরকারের সঙ্গে, তাদের ভিতরে শ্রমিক সবসময় নিচে থাকবেন এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়েই শ্রমিকদের সম্পর্কিত বিষয়গুলোকে দেখা হয়। অর্থাৎ শ্রমিক তাদের কাছে হাত পাতবেন, তারা কিছু দেবেন, এই হচ্ছে একটা মনোভঙ্গি সরকারগুলো। তার কারণ বলছি, শ্রমিক সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর কলেবর আকার এবং সেই বিল্ডিং গুলোর যদি ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন তাহলে দেখবেন সেগুলো হয় এগুলো একেবারে বড় অবস্থা, নতুবা পুরনো, এবং নতুবা সেই জায়গাগুলোতে অবকাঠামোগত ঘাটতি রয়েছে। হয়তো বলতে পারেন যে স্যার কেন শ্রম ভবন তো সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এটিও কিন্তু তৈরি হয়েছিল একটা বড় দুর্ঘটনার পর। রানা প্লাজার পর এই শ্রম ভবনের এই নতুন এখানে আসা হয়েছে। তার আগে এটি ছিল হলো প্রেস ক্লাবের উল্টো দিকে টাইপের বিল্ডিংটি ছিল, যেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, একটা বড় বিল্ডিং ছিল। এই মানসিকতা কিন্তু এখনো হয়তো রয়ে গিয়েছে। ঐতিহাসিক ভাবে যদি সরকারের ভিতরে এই মানসিকতা থেকে যায় যে শ্রমিক হচ্ছে দান দেওয়ার জায়গা, দান ছত্র দেওয়ার জায়গা, ওরকম একটা সরকারি দৃষ্টিভঙ্গির জায়গায় গিয়ে আপনারা শুধুমাত্র জাস্ট আবেদন করে অনেক বেশি আপনাদের চাওয়া নিয়ে আসতে পারবেন তা মনে হয় না। আমি আপনাদের কয়েকটা তথ্য উপাত্ত দিই, তাহলে টের পাবেন। বিগত বছরগুলোতে অব্যাহতভাবে শ্রম মন্ত্রণালয়ের বাজেট কমছে। শ্রম মন্ত্রণালয় যে টাকার অঙ্কে বাজেট পান সেটা হয়তো বেশি, কিন্তু যদি আমি টোটাল বাজেটের গড় চিন্তা করি, সেখানে যদি শেয়ার চিন্তা করি, সেই শেয়ারে শ্রম মন্ত্রণালয়ের বাজেট কমছে। আপনারা গতকালকে দেখেছেন যে বাংলাদেশের বেকারত্ব অনেকে নতুন তথ্য এসছে যে প্রায় 20 লক্ষ নতুন বেকার তৈরি গত অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়। এই যে বেকার বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু সরকারের জন্য যেমন অস্বস্তি, এবং সেটা এই শ্রমিক যারা কাজ হারাচ্ছেন তো তাদের জন্য একটা বড় চিন্তা। তাহলে এই বেকার শ্রমিকদের জন্য সরকার কি করে? আমরা অন্তত এই সরকারের বেকারদের জন্য যাতে যে বেকার বীমা, যেটাকে আমরা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যেটা, সেই ধরনের বীমার ব্যবস্থা যেন শ্রমিকদের জন্য যেন নতুন করে চালু করা হয়, সেরকম একটি কাঠামো যাতে এবারের বাজেটে ঘোষণায় আসে, সেটা আমরা কিন্তু দেখতে চাই। আর একটা বিষয় আপনাদেরকে একটু বলা দরকার, সেটা আমরা প্রায়শই এখন কারখানা বন্ধ হতে, বড় গ্রুপের কারখানা, এই যে আজকে আপনারা যাচ্ছেন শ্রমিকদের পক্ষে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল যারা কিনা এই প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান বা ডিরেক্টর হিসেবে রয়েছেন, তাদের সাথে আমাদের একটা অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতেই যাতে কারখানাগুলোর অপারেশন যাতে বন্ধ না, মানে যদি কোনো চেয়ারম্যান বা ডিরেক্টরদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেটা তার সাথে ব্যক্তিগতভাবে তার সম্পর্কিত বিষয়গুলোকে আলাদা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারখানা যেন বন্ধ। সুতরাং আমরা অনুরোধ করবো সরকার যাতে কারখানার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া বা এই ফ্রিজিং এর কাজটা যাতে মানে কর্পোরেশন বা কোম্পানি বা কারখানার অ্যাকাউন্ট যাতে ফ্রিজ না করে, যাতে করে ব্যাংকগুলোর সাথে তারা ট্রানজাক্ট করে যাতে প্রতিষ্ঠানগুলো চালাতে পারে, শ্রমিকরা যাতে সেখানে কাজ করতে পারে, এটি যেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই অনেকে রাজনৈতিক প্রভাবিত বা বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগ রয়েছে, ঠিক আছে, সেটা ব্যক্তিগত পর্যায়ে কোম্পানি চেয়ারম্যান ডিরেক্টর হিসেবে তাদের অ্যাকাউন্ট বা তাদের সঙ্গে বিষয়গুলো আইনি ব্যবস্থা সরকার নিতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানগুলো যাতে সচল থাকে, কারণ এখানে প্রচুর শ্রমিক কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও কারখানা বন্ধ হয়েছে, তার জন্য শ্রমিকরা কাজ হারিয়েছেন, আবার এখনো চলছে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা মালিকরা দেশে থাকছেন না, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই কারখানাগুলো হওয়া উচিত যে কারখানাগুলো যাতে এখানে ম্যানেজমেন্ট যারা রয়েছেন, ম্যানেজার জিএম যারা রয়েছেন, তারা যাতে কারখানাগুলো অপারেশনে রাখতে পারেন, সেই রকম একটি কাঠামোতে যাতে
সরকার আগামী দিনে এই বিবেচনা নেন, হুট করে যাতে কোম্পানির অ্যাকাউন্ট যাতে বন্ধ না করেন, সেই বিষয়টা আমাদের কাছে অনুরোধ করব। আরেকটি যেটি আপনাদের কাছে এখানে বলতে চাই, সেটা হলো যে শ্রম সংস্কার কমিশন থেকে সুলতান ভাই আপনি নিশ্চয়ই বলবেন। আমার একটাই কথা, আমি এবারের বাজেটে দেখব যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের কয়টি বিষয় তারা এবারের বাজেটে অন্তর্ভুক্ত করেছে। আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন তাদের সুপারিশের কয়টি বিষয় এই বাজেট বক্তৃতার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে, সেটি আপনারা খালি লক্ষ্য রাখবেন। খালি দেখবেন আপনারা যে কোন কোন বিষয়গুলো আনা হয়েছে বা কোন কোন বিষয়গুলো আগের মতোই রয়েছে। আরেকটি অনুরোধ করবো, যেটা অলরেডি ইসমাইল ভাই বলে ফেলেছে, এবং আসলে ওই চিন্তা থেকে আমি এখানে লিখেছিলাম, সম্ভবত ইসমাইল ভাই এখনো লেবাসের দিক থেকে গার্মেন্টস শ্রমিক বা টেক্সটাইল শ্রমিকের একটা বড় পরিচয় তার মধ্যে, কিন্তু উনি অনেক বড় নেতা, শ্রমিক নেতা। কিন্তু সেই হিসেবে ওনার কাছে অনুরোধ থাকবে যে বাজেটের বিষয়গুলোকে মাথায় রেখে শ্রমিকদের একটা বাজেট অ্যালায়েন্স করা যায়, শ্রমিক বাজেট অ্যালায়েন্স, যেটাতে বৃহত্তর সমস্ত শ্রমিক খাতগুলোর সংগঠনগুলো একত্রিতভাবে বাজেটকালীন সময় তারা বিভিন্ন রকমের দাবি দাওয়াগুলো তারা আলোচনা করবে, খাত ভিত্তিক আলোচনা। সেটা এই যে একটু আগে যেমন রাইড শেয়ারিং এর কথা শুনলাম, মোটর যানের কথা শুনলাম, আউটসোর্সিং এর কথা শুনলাম, এই আলোচনাগুলো আলাদা আলাদা করে হয়ে সর্বশেষে একটা হবে। তাহলে হবে কি, এই আলোচনাটা জানুয়ারি থেকে শুরু হলে, এলাকা ভিত্তিক হলে, খাত ভিত্তিক হলে, আস্তে আস্তে করে হলে এই আলোচনার একটা ভাইব সরকারও গ্রহণ করতে বাধ্য হবে। আমরা চাইবো যে সরকার যেন অবশ্যই আগামী বাজেট আলোচনায় যেন অবশ্যই শ্রমিক প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করে, আমরা সেটা অবশ্যই, এবং সেটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা শুধু শ্রম ভবনের সামনে অবস্থান ধর্মঘট করলে হবে না, আপনারা, আমরা অনুরোধ করব এনবিআর এর সামনে গিয়ে আপনারা অবস্থান ধর্মঘট করবেন, এবং আপনারা আপনাদের অবস্থান জানাবেন যে শ্রমিকদেরকে কেন ডাকা হবে না বাজেট আলোচনার সময়। তারা কি নিতে পারবেন না পারবেন সেটা তাদের বিষয়, কিন্তু কেন তাদের ডেকে তাদের সংক্রান্ত সমস্যাগুলো কেন তারা শুনবে না, সে কারণে শুধু শ্রম ভবনের সামনে দাঁড়ালে হচ্ছে না, যেহেতু এর সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত, দরকার হলে অর্থ মন্ত্রণালয়ের সামনে অথবা এনবিআর এর সামনে, যেহেতু তারাই আলোচনাগুলো আয়োজন করে, তাদের সামনে অবস্থান ধর্মঘট করে আপনারা এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবেন, এবং আমরা আশা করি তাতে করে তাদের কিছুটা হলেও টনক নড়বে। এটি সর্বশেষ আমি কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোচনা করে শেষ করব। আমরাও ইতিপূর্বে বলেছিলাম ইসমাইল ভাইয়ের প্রোগ্রামে যে একটা শ্রমিক ককাস করা যায় কিনা, আমি দেখলাম যে ইসমাইল ভাই এটা এখানে অন্তর্ভুক্ত করেছে। আপনারা এই দাবিটি অব্যাহত রাখবেন, যাতে আগামী নতুন সংসদ আসলে সেই সংসদে যাতে শ্রমিকদের একটা ককাস গঠন করা যায়। কিন্তু একই সাথে এই শ্রমিক ককাস যেন আবার ব্যবসায়ীদের আবার ককাস না হয়, এবং সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পার্লামেন্টে শ্রমিক নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকবে। সুতরাং আপনাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন, তারা আপনাদের স্ব দলে এই অবস্থাটি তুলে ধরবে যে আগামী নির্বাচনে নমিনেশনের ক্ষেত্রে অবশ্যই যাতে 10 থেকে 20% শ্রমিক প্রতিনিধির নেতৃত্বকে যাতে নির্বাচনে নমিনেশন করে, এই দাবিটি আপনারা তুলবেন। এবং যারা ক্ষমতায় আসবেন, সেটা যে দলই হোক, আমরা চাইবো যে সেখানে শ্রমিক প্রতিনিধি থেকে নির্বাচিত প্রতিনিধিরা যাতে সেখানে মন্ত্রণালয়ের দায়িত্বে তারা যাতে হন, অন্তত 10% যাতে শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ যাতে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব প্রাপ্ত হন, এই দাবিটি আপনারা ছোট দলের কাছে জানিয়ে রাখবেন। কেননা মনে রাখবেন যে আপনাদের ভোট কিন্তু সবচেয়ে বড় ভোট, কিন্তু আপনাদের ভোটই সবচেয়ে অবহেলিত। সুতরাং এলাকা ভিত্তিক যে যেখানে আছেন, আপনারা সবচেয়ে বড়, ওই এলাকার এমপি নির্বাচনে বা জাতীয় পর্যায়ে নির্বাচনে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রেখে থাকেন। দুর্ভাগ্যবশত আপনারা সেটা নিজেরাও জানেন না যে আপনারা কত বড় ভূমিকা রেখে থাকেন। সুতরাং সেই ভূমিকাটা যাতে শুধুমাত্র রাস্তার আন্দোলনে না, সেই ভূমিকাটা যাতে সক্রিয়ভাবে সংসদে, সক্রিয়ভাবে সরকারের মন্ত্রণালয় বিভাগের ভিতরে যাতে আগামী নির্বাচনের পরে যাতে আমরা দেখতে পান, সেই অব্যাহতভাবে সেই চেষ্টাটি আপনারা যাতে চালিয়ে যান, এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে শ্রম সংক্রান্ত, সেটার নেতৃত্বেও যাতে শ্রমিকদের নেত্রী যারা নির্বাচনে জিতে আসবেন তাদের মধ্য থেকে সেটি করা হয়, সেই বিষয়টি আমার একটি অনুরোধ থাকে। সর্বশেষে যেটি বলে শেষ করব, সেটি আমি মনে করি যে দ্রুততর সময়ে একটি নির্বাচন প্রয়োজন। আমরা মনে করি যে নির্বাচিত সরকারের মাধ্যমে যদি তাদের প্রতিনিধিরা সরকারে আসেন
এবং সেখানে যদি আপনাদের এই বিষয়গুলো যদি আরো ধারাবাহিকভাবে আলাপ আলোচনা আসে, তাহলে আমরা মনে করি যে তাহলে এই যে আপনাদের বিভিন্ন রকমের দাবি, এর অনেকগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার হয়তো প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন কতটুকু হবে বা ভবিষ্যতে হবে এটা নির্ভর করবে নতুন সরকার। সুতরাং একটি নির্বাচিত সরকার যত দ্রুত আসবে, আমরা মনে করি যে তত সেটা শ্রমিকদের জন্য তাদের প্রেসার ক্রিয়েট করা এবং তাদের কাছ থেকে তাদের দাবি আদায়ের কাজটি অব্যাহত রাখা একটি সুযোগ তৈরি হবে। তো কলেজ, সব প্রাইমারি স্কুল, হাসপাতাল, আর আধুনিক হাসপাতাল না করেন, ছোট কমিউনিটি হাসপাতাল এরকম করে সবাই মিলে, তাহলে কিন্তু মনে হয় কিছু উপকার হয় কিনা একটু চিন্তা করে দেখতে পারেন। আপনার আমাদের আপা বলেছেন যে লেবার কোর্টের 7 তলা বেয়ে উঠতে হয়, তার সামনেই তো শ্রম। এখন দেখেন রানা প্লাজার পরে প্রচুর বরাদ্দ আসলো বাংলাদেশে, বৈদেশিক বরাদ্দ, রাষ্ট্র বরাদ্দ। শ্রম ভবন 18 তলা রাজনৈতিক ভবন, তার উল্টো দিকে শ্রম আদালত, সেটা ভাড়া বাসায়। আর তার থেকে একটু আগে যান, তেজগাঁও শ্রমিক কল্যাণ কেন্দ্র আছে, যার দায়িত্ব চিকিৎসা। ওখানে 10 বছর আগে আমরা একটা গবেষণা করেছিলাম, আর 10 বছর পরে আমি গেলাম সংস্কার কমিশনের মানে সরেজমিন দেখতে। তখন ওইখানে কোয়ার্টারে ডাক্তার থাকতেন 10 বছর আগে, সেটাও ছিল জীর্ণ, ডাক্তার থাকার মতো। এখন ডাক্তার থাকে না ওখানে, এখন কোনো গবাদি পশু থাকে। এই যে উন্নয়নের যে আপনার অথচ একটা শ্রম কল্যাণ কেন্দ্র একটা জায়গা আছে, ওই শ্রম কল্যাণ কেন্দ্রকে চেষ্টা করলে ওখানে একটা দেখে কমিউনিটি কেয়ার সেন্টার করা যায়, যে কেয়ার সেন্টার, ওখানে চিকিৎসা, ওখানে আপনার ব্লাড টেস্ট করা। উনি তো বলছে যে ভগবান তো বলছে যে ব্লাড টেস্ট করার জন্য মেডিকেল অনেক পাঠায় বাইরে, ওখানে ব্লাড টেস্ট করার ব্যবস্থাই, শুধু আপনি একটা ডাক্তার বসেন, উনি চিকিৎসা করেন। এই ভিত্তিতে উদাহরণ দিলাম, আমি বাড়াবো না, কারণ বাড়াবার মতো খুব বেশি কাজ কথা বাকি নেই। আর মহাজন ভাই একটা গুরুত্বপূর্ণ আমি রিপিট করতে চাচ্ছি, সেটা যে অবশ্যই বাংলাদেশের ব্যবসাকে এবং শ্রমিকদের মৌলিক যে প্রয়োজনগুলোকে, এগুলোকে রাজনীতি দলীয় লিঙ্ক থেকে কিভাবে আপনার দূরে সরানো যায় সেটা ব্যবস্থা। একটা রাজনৈতিক সরকারের পরিবর্তন, যেগুলো সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কর্পোরেট কালচার কিভাবে তৈরি করা যায়। এটা এখনো মুদি দোকান ভিত্তিক কালচার, যে ওই দোকানদার না থাকে, অসুস্থ হয়ে যায়, তারপরে যে দোকান আর করবে এইভাবে। এটা তো আরো অনেক বড় ব্যাপার, এটা আমরা কাজ করার চেষ্টা করেছি, কিন্তু খুব বেশি আমরা সরকার হাত দিইনি। কিন্তু আমি মনে করি এগুলো আলোচনার ব্যাপার দরকার, আলোচনা আছে, এবং এছাড়া আমরা আগাতে পারি। আমাদের আমি শেষ করবো এটা বলে যে কিছু জিনিস নিয়ে রাজনৈতিক ভিন্নতা থাকছে। এই ইউনিয়ন আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন, এটা কোনোভাবে একটা সংগঠন হবে, একটা জিনিস আমি মনে করি। কিন্তু কিছু জিনিস নিয়ে আমাদের যেমন নিজস্ব প্ল্যাটফর্ম থাকে, আমি মজুরি কত চাই, এটা নিয়ে ইউনিয়নের একটা প্ল্যাটফর্ম থাকে। কিন্তু কিছু জিনিস নিয়ে আমার মালিক শ্রমিক একত্র কিন্তু করা যায়, রেশন তার মধ্যে একটা, কল্যাণমূলক তার মধ্যে একটা, আবার কিছু জিনিস এলাকা ভিত্তিক কমিউনিটিকে এনগেজ করে করা দরকার, আমার রাজনৈতিক দলগুলোকে এনগেজ করা দরকার, তার মধ্যে এলাকা ভিত্তিক উন্নয়নগুলো আমরা বলি যেগুলো শ্রমিকদের, এগুলো করা দরকার, এবং এগুলো নিয়ে আমাদের বসা দরকার। আর ধারাবাহিকতা বজায় রাখা দরকার, একদিনের আলোচনা না। একদিনের আলোচনা গুরুত্বপূর্ণ, আজকে আলোচনা করতেছি বলে তো আমরা মনে করতেছি 18 বছর করতেছি, এটা হচ্ছে দরকার নাই তা না, দরকার আছে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। আমরা বাজেটটা কিন্তু প্রথম চাই শ্রম মন্ত্রণালয়, বাজেট অথবা আমাদের কিন্তু 6 মাস আগে শ্রম মন্ত্রণালয় বলা দরকার, তারা কোথায় যেতে পারবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল, এখানে কিন্তু শ্রমিকদের টাকা দেওয়া, এখানে মালিক সরকার কেন কিছু দেবে? শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কেন টার্গেটেড কর্মসূচি হবে? যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছর 1 লক্ষ নারী শ্রমিককে মাতৃত্বকালীন সুরক্ষার জন্য গৃহ শ্রমিক, নির্মাণ শ্রমিক, সেটা আমি চাবো তারপর দিবে তা না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আপনার আবেদন করলে দেয়, তার আগে তাই না, তার আগে টার্গেটেড কিছু করতে পারে যে একটা, এবং যাদের নেই তাদের। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি, ঘাটতি আছে আমাদের, সবাই আপনার সহযোগিতা
সংস্কার কমিশন থেকে আবার আমি ধন্যবাদ জানাই। আমরা আমাদের এখানে আছেন একদম বিস্তারিতভাবে দিয়েছেন আমাদেরকে, সবাই এখানে যারা যারা আছে সবাই, এমন কেউ নাই যে আমাদেরকে বলেন নাই যে ভাই এই জিনিসটা আসা দরকার। এই জন্য দায়িত্বই ছিল সবাই করা, এটা কথা জানাই। এবং যেটা আমরা মনে করি, আমরাও কালকেও বসেছি, আমরাও বলেছি যে আমরা দেখতে চাই বাজেটে প্রতিফলন হয়। আমরা এর মনিটরিংটা জারি রাখতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট এটা একদম একটা মানে কাগজে দলিল হয়ে যাবে যদি আপনারা সবাই মিলে মনিটরিংটা জারি না হয় এবং প্রত্যেকটা পদক্ষেপে যদি প্রশ্ন না করলে, এই প্রশ্ন কিন্তু কমিশন ইচ্ছা করবে, কমিশন তো শেষ আসলে মেয়াদ শেষ। কমিশন বলতে কমিশনের রিপোর্ট থাকবে, কমিশন বললে আমি বলতে হবে কমিশন 2024, কমিশন তার চলমান থাকে না। আমরা এখানে আইন যারা আছে চলমান রাখতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে কথা বলাগুলো আবার একত্র। শ্রম আদালত নিয়ে আমরা কথা বলবো, শ্রম কল্যাণ কেন্দ্র নিয়ে কথা বলবো, আমরা হাসপাতালে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই জবাবদিহিতার জায়গাটা নিয়ে যেতে আমাদের আরো মানে কৌশলী, আরো শক্ত, আরো আরো অভিন্ন কর্মসূচি নিয়ে এটা করলে আমরা কিন্তু সবাই কিন্তু আসছি পকেট থেকে বের করে আনবো। কারো পকেট কিন্তু থাকবে না যে পকেট কেন্দ্রিক অবস্থা চলবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমাদের কিন্তু অনেক বয়স সিনিয়র সিটিজেন, সিনিয়র আমার দীর্ঘ অভিজ্ঞতা বলতেছি, ঐক্য পরিষদের জন্ম থেকে একদম গোল্ডেন এইজ আমি কর্মী ছিলাম, মাঠ পর্যায়ের কর্মী। ওই যে অবস্থা তৈরি হয় যখনই আপনি অভিন্নভাবে কথা বলবেন, তখন যে সমাজে যে অবস্থা তৈরি হবে, রাষ্ট্র যে চাপ অনুভব করবে যে এই লোকগুলো নিয়ে সবাই কথা বলবে, এই একটা বিরাট প্ল্যাটফর্ম তৈরি, বিরাট মোর্চা তৈরি হয়েছে, তখনই কিন্তু আপনার ব্যবস্থাটা, তখন আপনি একটা আলাদা সংগঠন করলো, আপনিও কিন্তু তার শক্তি দেখবেন, প্রত্যেকে যার যার মর্যাদা, যার যার